একদম গভীরে যাওয়ার জন্য প্রস্তুত তো সবাই? আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ কথা বলা হবে ড্যানিয়েল কোলের লেখা এক হাড়হিম করা সাইকোলজিক্যাল থ্রিলার র্যাগডল নিয়ে। একটা গল্প কিভাবে প্রথম পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধ করে রাখতে পারে তার একদম নিখুঁত ব্যবচ্ছেদ আজ করা হবে। বইটার পড়তে পড়তে লুকিয়ে আছে রহস্য আর চরম উত্তেজনা। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় ঢোকা যাক। একবার এমন একটা পরিস্থিতির কথা কল্পনা করা যাক। একজন ভয়ঙ্কর খুনি একেবারে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তার হাতে রয়েছে একটা মৃত্যুর তালিকা, মানে হিট লিস্ট। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? সেই তালিকার একেবারে শেষ নামটা হচ্ছে খোদ প্রধান তদন্তকারী কর্মকর্তার। পরিস্থিতি যখন এমন হয় যে শিকারী নিজেই শিকারে পরিণত হচ্ছে, তখন ঠিক কী ঘটে? মৃত্যুর দিনক্ষণ যখন চোখের সামনে একটু একটু করে এগিয়ে আসে, তখন কি পালানোর উপায় খোঁজা হয়, নাকি ভবিতব্যকে মেনে নিতে হয়? এই চরম মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দিয়েই কিন্তু এই রোমাঞ্চকর যাত্রাটা শুরু হয়। 6 শুনতে নিচ্ছক একটা সংখ্যা মনে হলেও এই গল্পের প্রেক্ষাপটে এটা এক বিকৃত মস্তিষ্কের ভয়ঙ্কর শিল্পকর্ম। একটা ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে, কিন্তু কাছে গেলে বোঝা যায় এটা কোনো একজন মানুষের শরীর মোটেও নয়। 6 জন ভিন্ন ভিন্ন মানুষের অঙ্গ কেটে সেলাই করে ঠিক যেন ফ্র্যাঙ্কেনস্টাইনের দানবের মতো জোড়া লাগানো হয়েছে। বাইরে থেকে একটা লাশ মনে হলেও আসলে এখানে খুনির শিকার হওয়া মানুষের সংখ্যা কিন্তু 6। আর এই বিভৎস জোড়াতালি দেওয়া দেহটার নামই মিডিয়া দিয়েছে র্যাগডল। তবে সবচেয়ে আতঙ্কের ব্যাপারটা হলো এই লাশটা কিন্তু কোনো একটা বিশেষ দিকে আঙুল তুলে নির্দেশ করছিল। আর সেই সূত্র ধরে এবার জানা যাবে গোয়েন্দা উলফের অতীতের কথা। চলুন দেখে নিই এই ট্রমা আর দাগে ভরা জীবনের পেছনের গল্পটা। ওই যে বলছিলাম লাশটা একটা দিকে আঙুল তুলেছিল, সেটা ছিল এই মামলার প্রধান গোয়েন্দার অ্যাপার্টমেন্টের দিক। গল্পের মূল চরিত্র ডিটেকটিভ সার্জেন্ট উইলিয়াম ফক্স, যাকে সবাই বোল্ফ নামেই চেনে। কিন্তু সত্যি বলতে সে চিরাচরিত কোনো হিরো নয়। তার জীবনের পতন আর উত্থানের এই সময়রেখাটা দেখলেই বোঝা যায় কিভাবে একজন চৌকস গোয়েন্দা মানসিকভাবে একদম ভেঙে চুরমার হয়ে যেতে পারে। কয়েক বছর আগের কথা, ক্রিমেশন কিলার নামের এক সিরিয়াল কিলার পুরো লন্ডনে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছিল। একের পর এক মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারছিল সে, আর উলফ ছিল সেই মামলার তদন্ত কর্মকর্তা। কিন্তু জুরি বোর্ড যখন প্রমাণের অভাবে এমন ভয়ঙ্কর খুনিকে নির্দোষ বলে ঘোষণা করে, তখন উলফ নিজেকে আর সামলাতে পারেনি। সোজা আদালত প্রাঙ্গণেই সেই আসামির ওপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে বসে সে। এর পরিণতিতে মানসিকভাবে বিপর্যস্ত উলফকে বাধ্য হয়ে দীর্ঘদিন একটা মানসিক রোগ নিরাময় কেন্দ্রে কাটাতে হয়। আর আজ এই র্যাগডল কেসের মাধ্যমেই সে আবার তদন্তে ফিরেছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, সে কি আসলেই পুরোপুরি সুস্থ, নাকি নিজের অতীতের ছায়া থেকে সে আজও বের হতে পারেনি? খুনির ভয়ঙ্কর বুদ্ধিমত্তার পাশাপাশি সমাজের আর একটা চরম অন্ধকার দিকও এখানে ফুটে উঠেছে, আর সেটা হল হলুদ সাংবাদিকতার নিষ্ঠুর রূপ। এখানে একদম পরিষ্কার দুটো বিপরীত চিত্র আমাদের সামনে চলে আসে। একদিকে রয়েছে পুলিশ প্রশাসন। তাদের প্রধান লক্ষ্য হল ওই হিট লিস্টে থাকা নামগুলোকে যেভাবেই হোক গোপন রাখা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেফ হাউসে লুকিয়ে রাখা। কিন্তু অন্যদিকে গণমাধ্যম কি করছে? তারা একেবারে নির্লজ্জের মতো নিজেদের টিআরপি আর জনপ্রিয়তার লোভে সবার আগে সেই অতি গোপনীয় খবরগুলো ফাঁস করে দিচ্ছে। মানে পুলিশ যখন মানুষের জীবন বাঁচাতে রীতিমতো হিমশিম খাচ্ছে, মিডিয়া তখন কাটতির জন্য সবকিছু প্রচার করে সেই জীবনগুলোকেই সরাসরি মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। ভাবা যায়? পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে সেটা জানলে আসলে শিউরে উঠতে হয়। ওই যে হিটলিস্টের কথা বলছিলাম, সেটা সরাসরি পাঠানো হয়েছিল কার কাছে জানেন? স্বয়ং উলফের স্ত্রী অ্যান্ড্রিয়ার কাছে। মানুষের জীবন, মৃত্যুর মতো একটা আতঙ্ক, এসব যেন গণমাধ্যমের কাছে স্রেফ একটা ইঁদুর বিড়াল খেলা। তাদের হিসাব খুব সোজা, মানুষ মরলে চ্যানেলের ভিউ বাড়বে, জনপ্রিয়তা বাড়বে। নৈতিকতাকে পুরোপুরি বিসর্জন দিয়ে তারা শুধু প্রমোশনের পেছনেই ছুটছে। এই অংশটা যখন পড়া হয় তখন মনের ভেতরে একটা বিশাল ধাক্কা লাগে। আসলে কি এটাই সাংবাদিকতার আদর্শ? মানুষের জীবনের কি কোনোই মূল্য নেই? আচ্ছা, একটা থ্রিলার মানে তো শুধু খুন খারাপি আর রক্তপাত নয়, তাই না? এর পেছনের মনস্তত্ত্বটাও সমান গুরুত্বপূর্ণ। এবার কথা বলা যাক ফাউস্ট আর অপরাধীর মনের সেই অদ্ভুত রূপটা নিয়ে। একটু গভীরভাবে চিন্তা করলে তদন্তকারীদের শোচনীয় অবস্থাটা খুব সহজেই আঁচ করা যায়।
আমরা সাধারণত ভাবি পুলিশ বা গোয়েন্দারা তো সুপারম্যানের মতো, তারা মানসিকভাবে অনেক বেশি শক্ত, কিন্তু একটা বিকৃত খুনের সূত্র খুঁজতে গিয়ে তাদেরও যে ভেঙে পড়ার একটা গল্প থাকে, সেটা এখানে ভীষণ বাস্তবসম্মতভাবে উঠে এসেছে। অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেও একজন গোয়েন্দা দিনরাত এক করে সূত্র খুঁজছে, চরম হতাশায় আর মানসিক চাপে তাদের নিজেদের ব্যক্তিগত সম্পর্কগুলোতে ফাটল ধরছে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা তো হচ্ছে খোদ খুনি নিজে। প্রচলিত সিরিয়াল কিলারদের মতো সে কোনো নির্দিষ্ট প্যাটার্ন বা কৌশল মেনে খুনগুলো করছে না। এক একটা খুন হচ্ছে একদম আলাদা, সম্পূর্ণ অভিনব উপায়। এর ফলে একদিকে খুনির তীক্ষ্ণ বুদ্ধিমত্তার প্রমাণ যেমন পাওয়া যায়, ঠিক তেমনি পুলিশের ওপর মানসিক চাপটাও বহুগুণ বেড়ে যায়। মনে হয় যেন একটা অদেখা দেয়ালে মাথা ঠুকছে সবাই। গল্পের পেছনের সবচেয়ে বড় রহস্যটা আসলে লুকিয়ে আছে এই ফাউস্টীয় চুক্তি বা ফাউস্ট পদ্ধতির মাঝে। বিষয়টা একটু বুঝিয়ে বলি। যখন কেউ চরম অন্যায় শিকার হয়েও কোনোভাবে প্রতিশোধ নিতে পারে না, তখন সে বাধ্য হয়ে শয়তানের সাথে চুক্তি করে। শয়তান তাকে সাহায্য করবে, তার শত্রুদের শেষ করে দেবে, কিন্তু বিনিময়ে নিয়ে নেবে তার আত্মা। শুনতে হয়তো রূপকথা বা মিথের মতো লাগতে পারে, কিন্তু অনেকেই এই তত্ত্বে গভীরভাবে বিশ্বাস করে। এই উপন্যাসের মূল ঘটনার সাথে এই ফাউস্টীয় চুক্তির একদম সরাসরি আর গভীর একটা সংযোগ রয়েছে। অপরাধী হয়তো এমন কোনো পাপের শাস্তি দিচ্ছে যেটার বিচার আগে কোনোদিন হয়নি। আর ঠিক এই থিমটাই পুরো কাহিনীর মধ্যে একটা অদ্ভুত গা ছমছমে আবহ তৈরি করে রাখে। গল্পের একেবারে ভেতর থেকে এবার একটু বাইরের দিকে নজর দেয়া যাক। এখন অনুবাদ এবং বইটির ভৌত মান নিয়ে একটা বস্তুনিষ্ঠ মূল্যায়ন করা হবে। শুরুতেই অনুবাদের কথা বলতে হয়। অনুবাদক আহনাফ তাহমিদ এখানে সত্যি দুর্দান্ত একটা কাজ করেছেন। বেশ সাবলীল ভাষাশৈলী আর অপ্রচলিত কিন্তু একেবারে জুৎসই শব্দের ব্যবহার বইটিকে ভীষণ সহজবোধ্য আর উপভোগ্য করে তুলেছে। এর পাশাপাশি প্রকাশনী গ্রন্থরাজ্যের প্রোডাকশন কোয়ালিটির কথাও বলতেই হয়। বাধাই বেশ মজবুত, পড়ার সময় কোনো অসুবিধা হয় না, আর প্রচ্ছদটিও চমৎকার। তবে হ্যাঁ, একদম 100% নিখুঁত বলা যাবে না। বইটিতে বেশ কিছু ছাপার ভুল চোখে পড়েছে, বিশেষ করে একটা নির্দিষ্ট অধ্যায় ভুলগুলো একটু বেশি কেন্দ্রীভূত। তবে সামগ্রিক দিক বিবেচনা করলে এই ছোটখাটো ত্রুটিগুলো গল্পের মূল গতি বা পড়ার আনন্দে খুব একটা বাধা হয়ে দাঁড়ায় না। আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে এসে একটা অমোঘ প্রশ্ন কিন্তু থেকেই যায়। প্রতিটি মানুষের ভেতরেই কি একটা ভয়ঙ্কর দানব লুকিয়ে থাকে, যে শুধু সঠিক সময় আর সুযোগের অপেক্ষায় থাকে শিকল ছিঁড়ে বেরিয়ে আসার জন্য? র‍্যাগডল কিন্তু নিছক কোনো খুনের তদন্তের গল্প নয়, এটি মানুষের ভেতরের সেই সুপ্ত অন্ধকার দানবটাকে চেনার একটা আয়োজন। উলফ যখন তার শেষ লড়াইয়ের জন্য মুখোমুখি হয়, তখন কে আসলে দোষী আর কে নির্দোষ, সেই সীমারেখাটা বড্ড ঘোলাটে হয়ে যায়। বাইরে থেকে যাকে খুব সাধারণ মনে হয়, চেনা মানুষের সেই অচেনা মনের গল্পটা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটাই এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা। আজ এখানেই শেষ করছি আমাদের এই বিশ্লেষণ। এই প্রশ্নটা নিয়ে একটু চিন্তা করতে থাকুন, উত্তরটা হয়তো আমাদের আশেপাশেই কোথাও লুকিয়ে আছে।